গণভোটের বিষয়ে এখনো নির্দেশনা পায়নি কমিশন, জানালেন ইসি সচিব। জাতীয় নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। নির্বাচন ঘিরে আনসারদের জন্য 17,000 শটগান কিনবে সরকার। 40,000 থেকে কমানো হচ্ছে বডি ক্যামেরার সংখ্যা। হাসিনা কামালের মৃত্যুদণ্ড কার্যকরে ইন্টারপোলে পরোয়ানা পাঠানো হবে বলছে প্রসিকিউশন। 1 মাসের মধ্যে আপিলের সুযোগ থাকছে আসামিদের। এবং পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি স্বজনদের। ঘটনা উদ্ঘাটনে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরো সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দেশে এখন ভোটার সংখ্যা 12,76,95,183 জন। এবার পুরুষ ভোটার বৃদ্ধির হার 2.29% এবং মহিলা ভোটার বৃদ্ধির হার 4.116%। বিকেলে এক ব্রিফিংয়ে গণভোটের বিষয়ে কমিশন এখনও সরকারি নির্দেশনা পায়নি বলে জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। এ সময় জাতীয় নাগরিক পার্টি, এনসিপি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীর নিবন্ধন চূড়ান্ত হয়েছে বলেও জানান ইসি সচিব। এবং নির্বাচনে আমরা বিভিন্ন সময় যে আপনার ভোটার তালিকাভুক্তির জন্য উদ্যোগকরণ এবং প্রচার প্রচারণা আপনাদের মাধ্যমে তাদেরকে জানানো ইত্যাদির প্রেক্ষাপটে এটা বেড়েছে বলে আমরা বিশ্বাস করি। তাদের ভাষায় রোডম্যাপ, আমাদের ভাষায় কর্মপরিকল্পনা। এখন পর্যন্ত দুটো জিনিসে পিছিয়ে ছিলাম। একটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা, আর একটা হচ্ছে যে আপনার কি বলেন অবজারভার্সদের ফাইনালাইজেশন। মোটামুটিভাবে ওগুলো করা হয়েছে এবং ধারাবাহিকভাবে তো আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছি। একটু দেরিতে হলেও মোটামুটিভাবে এগিয়ে নিয়ে আসছি। দর্শক, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সহ সার্বিক বিষয় জানাতে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এমআর আসাদ। আসাদ, ভোটার তালিকা প্রকাশ সহ কমিশনের আজকের কার্যক্রমের বিষয়ে কি তথ্য আপনার কাছে আছে জানাবেন। সোনিয়া, নির্বাচন কমিশন আজকে 4টি বিষয় নিয়ে আসলে আমি দর্শকদেরকে জানাতে চাই, এবং এর প্রথমটি হচ্ছে যে চূড়ান্ত ভোটার তালিকা যেটি নির্বাচন কমিশন সেটি আসলে প্রকাশ করেছে, এবং সেখানে যে বিষয়টি আসলে নিয়ে আসা হয়েছে যে 12,77,00,000-এর প্রায় বলা যায় আসলে, এবং সেরকম একটি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এবং এই যে চূড়ান্ত ভোটার তালিকা সেটি আগে কিন্তু আরও 2টি ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল, এবং এটি হচ্ছে চূড়ান্ত, এবং এই ভোটাররাই যারা এই তালিকায় রয়েছেন তারাই আসলে মূলত আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন। এছাড়া যে বিষয় আসলে আলোচনায় এসেছে যে নিবন্ধনের বিষয়টি, আপনি জানেন যে 3টি রাজনৈতিক দলের কে আসলে চূড়ান্ত নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন মনোনীত করেছিল, এবং এর মধ্যে গণবিজ্ঞপ্তিও জারি করা হয়। এবং এই 3টি দলের মধ্যে একটির বিষয়ে গণবিজ্ঞপ্তি জারির পর আপত্তি এসেছে, সেটি হচ্ছে আম জনগণ পার্টি, এবং সেটি ছাড়া বাকি যে দুটি রয়েছে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এবং রয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, এবং এদের দুজনকে আসলে চূড়ান্ত নিবন্ধনের জন্য আসলে মনোনীত করা হয়েছে। এছাড়া বিষয়টি যে আমরা জানতে চেয়েছিলাম ইসি সচিবের কাছে যে আসলে গণভোটের বিষয়ে তাদের বর্তমান অবস্থান কি বা প্রস্তুতি কি, তারা আসলে যে বিষয়টি জানিয়েছেন যে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত তাদেরকে আসলে কোনো ধরনের নির্দেশনা এখন পর্যন্ত দেওয়া হয়নি, এই বিষয়টি আসলে তিনি জানিয়েছেন। এবং শেষ যে বিষয়টি জানানোর রয়েছে সেটি হচ্ছে আজকেই কিছুক্ষণ পরেই আসলে পোস্টাল বিডির একটি অ্যাপ উদ্বোধন করা হবে, যেটির মাধ্যমে আসলে প্রবাসীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, এবং সেখানে তাদেরকে একটু রেজিস্ট্রেশন করতে হবে, এবং নির্বাচন কমিশন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রদূতদের কাছে তাদের ভোটার যে কার্ড সেটি পাঠাবেন, এবং তার মাধ্যমে তারা ভোট দিতে পারবেন। তো সোনিয়া, আমার কাছে এখন পর্যন্ত নির্বাচন ভবনের সামনে থেকে এই ছিল সবশেষ। আসাদ, আপনাকে ধন্যবাদ। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 40,000 বডি ক্যামেরা কেনার কথা থাকলেও সংখ্যা কিছুটা কমছে বলে জানালেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি জানান, আনসার বাহিনীর জন্য সাশ্রয়ী দামে 17,000 শটগান কেনা হচ্ছে। দুপুরে সচিবালয় অর্থ ও ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। রমজানে পণ্যের দাম সহনীয় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। শামীউজ্জামান চৌধুরী রিপোর্ট।
তফসিল ঘোষণা না হলেও সরকারের বক্তব্য অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি চলছে। নির্বাচনে নজরদারি বাড়াতে পুলিশের জন্য 40,000 বডি ক্যামেরা কেনার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, ক্যামেরার সংখ্যা কিছুটা কমেছে, যা দেয়া হবে স্পর্শকাতর জায়গাগুলোতে। বডি ক্যামেরা প্রথমত ছিল অনেকগুলো করবে, সেটা আমরা বলেছি যে আপনারা পর্যালোচনা করে আসেন, মূল্যটা আসবেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো প্রকিউরমেন্টটা কীভাবে করবেন, একটা স্বচ্ছ প্রক্রিয়া যেন প্রকিউরমেন্টটা হয়, সেটা বডি ক্যামটা আসবে। হয়তো এখন ওরা একটু র্যাশনাল হিসেবে আসবে, বডি ক্যামেরা খুব অ্যাম্বিশাস ওয়েতে বডি ক্যামেরা, যে শুধু সেন্সিটিভ যেসব জায়গা আছে ওইখানে আমরা সাজেস্ট করেছি। বৈঠকে আনসারের জন্য সাশ্রয়ী মূল্যে 17,000 শটগান কেনা এবং চাহিদা থাকায় 1 লাখ ই পাসপোর্টের অনুমোদন দেওয়া হয়েছে। আমরা পাসপোর্ট প্রায় 1 কোটি পাসপোর্টের আবার নতুন করে ইস্যু করবো, কারণ পাসপোর্টের ই পাসপোর্টের চাহিদা আছে, তো সেটা তাড়াতাড়ি করে আমরা করব। প্রায় 17,000 ওদের শটগান কিনতে হবে আনসার ভিটিপির জন্য, মানে এটা অনেক পুরনো হয়ে গেছিল এবং যেই আমরা দরে পেয়েছি এটা বেশ সাশ্রয়ী মূল্যে। এলসি খোলার বিষয়ে বাংলাদেশ ব্যাংক আগের চেয়ে নমনীয় উল্লেখ করে রোজার আগে চাল গম আমদানি করা হবে বলে জানান অর্থ উপদেষ্টা। অলরেডি তো এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকে তো একটু লিবারেল হয়েছে। এক প্রশ্নের জবাবে সালেউদ্দিন আহমেদ বলেন, সরকারের সার্বিক কাজে সন্তুষ্ট হওয়ায় নতুন কোনো শর্ত দেয়নি IMF। আমরা যেটা করেছি এটাতে ওরা সন্তোষ প্রকাশ করছে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সাজার পরোয়ানা ইন্টারপোলে পাঠানো হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। মানবতা বিরোধী অপরাধ মামলায় হাসিনা কামালকে দেয়া রায় কার্যকর প্রসঙ্গে কথা জানান তিনি। প্রসিকিউশন বলছে, পলাতক 2 আসামি চাইলে 1 মাসের মধ্যে আত্মসমর্পণ করে আপিল করতে পারবেন। মেজবা রহমানের রিপোর্ট। জুলাই আন্দোলনের সময় হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের ঘটনায় সোমবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে আসামিরা পলাতক থাকায় রায় কার্যকরের প্রক্রিয়া নিয়ে শুরু হয়েছে আলোচনা। ট্রাইব্যুনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রসিকিউটর গাজী MH তামিম জানান, আগে থেকেই পলাতক হাসিনা কামালের বিপক্ষে ইন্টারপোলে পরোয়ানা জারি করা আছে। এখন রায় কার্যকর করতে সংস্থাটির সহযোগিতা নেওয়া হবে। যে 2জন আসামি পলাতক আছে তাদের বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানার কপি সহ রেড নোটিশ জারির আবেদন করা আছে আমাদের আগেই। সেটাকে এখন মডিফাই করে গ্রেফতারি পরোয়ানার বদলে একটা কনভিকশন ওয়ারেন্ট, এই কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিশ জারির জন্য আবেদন করব থ্রু ফরেন মিনিস্ট্রি। এটা আমরা করব এবং এটার কাজ অলরেডি আমরা শুরু করেছি। পলাতক 2 আসামি চাইলে 1 মাসের মধ্যে আত্মসমর্পণ করে আপিল কিংবা রায়কে চ্যালেঞ্জ করতে পারবেন বলেও জানান তিনি। ট্রাইব্যুনালে ওনারা আর কেউ কিছু চাইতে পারবেন না, ট্রাইব্যুনালের সাথে ওনাদের সম্পর্ক শেষ। এখন ট্রাইব্যুনালের কাছে ওনারা শুধু এই মামলার সার্টিফাইড কপি চাইতে পারবেন, সাক্ষীর জবানবন্দি সার্টিফাইড কপি চাইতে পারবেন, বা যে সকল নথি আছে তাই চাইতে পারবেন। ওনাদের এখন যত চাওয়া সেটা আগামী 30 দিনের মধ্যে অ্যাপিলের ডিভিশনে, সেখানে গিয়ে ওনারা অ্যাপিল ফাইল করতে পারবেন, অ্যাপিল ফাইলের অবস্থায় জামিন চাইতে পারবেন। এদিকে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় 15 দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর পল্লবীতে যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন স্বজনরা। এই ঘটনা উদ্ঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর রয়েছে বলে জানিয়েছেন পুলিশ। সোমবার রাজধানীর মিরপুরে একটি দোকানে ঢুকে কিবরিয়াকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। মফিয়ার রহমানের রিপোর্ট। সিসিটিভি ফুটেজে দেখা যায় সোমবার সন্ধ্যায় কয়েকজন দুর্বৃত্ত একটি দোকানে ঢুকে গোলাম কিবরিয়াকে কয়েক সেকেন্ডে বেশ কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন কিবরিয়া। মঙ্গলবার দিনের বেলা স্থানটি পরিদর্শনে গিয়ে দেখা যায় এটি পল্লবী সি ব্লকের একটি হার্ডওয়্যার দোকান। সেখানে তখনও জটলা করে আছে মানুষ। তারা এটিকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলে সন্দেহ করছে, দাবি করছে সুষ্ঠু বিচারের। যেহেতু উনি যুবদলের সাথে রাজনীতির সাথে সংযুক্ত, এটা হতেও পারে। তদন্ত করে শাস্তি হোক এবং এলাকার মানুষ শান্তিতে
বসবাস করতে পারে। পুলিশ বলছে এই ঘটনায় এরই মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। সন্ধ্যা আনুমানিক 7:30 ঘটিকার সময় রাজধানীর পল্লবীতে একজন যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যার বিষয়টা দেখেছি আমরা, ইতিমধ্যে আপনারাও জেনেছেন। এই বিষয়ে পুলিশ তৎপর রয়েছে। ইতিমধ্যে এই ঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে একজনকে আটক করা হয়েছে, আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। এছাড়া অন্যান্য যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট পলাতক তাদেরকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ময়নাতদন্ত শেষে দুপুরে কিবরিয়া লাশ নিয়ে আসা হয় পল্লবীর বাসায়। এই সময় তৈরি হয় আবেগঘন পরিবেশ। তাকে শেষবারের মতো দেখতে ভিড় করেন দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, বন্ধু, আত্মীয়স্বজন সহ অনেকে। স্বজনদের সান্ত্বনা দিতে অনেকেই তার বাসায় ছুটে যান। কিবরিয়ার সাথে কারো শত্রুতা ছিল না জানিয়ে দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন নিহতের ভাই। উনি বলতে আমার সবাই তো আমার নিজের মানুষ, সবাই আমার আপন। উনি খোলামেলা ওখানে সবসময় দোকানে বসতো, সব প্রতিদিন যেত, সপ্তাহে একদিন হলো 2 দিন হলো দোকানে যেয়ে বসতো। ওনার যে দোকানটা ওখানে বসতো, বাইরে বসে চা খাইতো। আমি নেক্সট ওই ওনাকে দেখে চা খাইতে, ওই বসে ওদিন কেউ ছিল না। দ্রুত বিচার যাচ্ছে আমার দেশে, এটা যদি বিচার না তাহলে বাংলাদেশ থেকে কোনো বিচার হবে না। বিচার আমি কঠিন বিচার চাই। এই হত্যাকাণ্ডে স্তব্ধ প্রত্যক্ষদর্শী সহ তার রাজনৈতিক সহকর্মী, বন্ধু, স্বজনরা। আমরা জানি তার কোনো শত্রু ছিল না, অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আমরা একসাথেই রাজনীতি করি, উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আর আমরা কোনোভাবেই জানি না যে তার কোনো রকম শত্রু ছিল। আমি বাইরে ছিলাম, আমি গ্লাস দিয়ে দেখতেছি আমার বাইরে গুলি করছে। আমার পুরো ধারণা এটা রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমার বাইরে মারছে। আজকে একটি কুচক্রী মহল এই ধরনের নির্মম যে হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমরা এটার তীব্র নিন্দা জানাই। এবং আমার ভাই যে কিবরিয়া আজকে পৃথিবী থেকে চলে গেছে, এই ধরনের হত্যাকাণ্ড যাতে ভবিষ্যতে আর না ঘটে সেটা আমরা আশা করি। বাদ আসর পল্লবীর ঈদগাহ মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিএনপি নেতাকর্মী সহ এলাকাবাসী। পরে তার লাশ কালশী কবরস্থানে দাফন করা হয়। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। অনলাইন ব্যবসার আড়ালে সীসা বিক্রি চক্রের 2 সদস্যকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের কাছ থেকে 16 কেজি সীসা উদ্ধার করা হয়েছে। এদিকে অভিযান চালিয়ে 3টি বিদেশি পিস্তল, 60 রাউন্ড গুলি ও মাদক সহ 3 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাজশাহীতে পৃথক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। দীর্ঘদিন ধরে অনলাইনে সীসা বিক্রি করে আসছিল একটি চক্র। গেল 16 নভেম্বর ক্রেতার ছদ্মবেশে সীসা কিনতে গিয়ে ডেলিভারি ম্যানকে গ্রেপ্তার করে মাদকের টিম। পরে তাকে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়েই সামনে আসে পুরো চক্র ও তাদের কার্যক্রম। মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাপরিচালক মোহাম্মদ হাসান মারুফ এ তথ্য দেন। এ সময় বিগত সরকার আমলের তুলনায় মাদক অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেন তিনি। ব্যাপক জিজ্ঞাসাবাদে মিস্টার স্বামী জানান যে তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় অনলাইনে অর্ডার নিয়ে সেই অনুযায়ী সীসা সরবরাহের সঙ্গে যুক্ত এবং তিনি শুধু একজন ডেলিভারি ম্যান, কিন্তু তারও মূল ব্যবসায়ী রয়েছেন। এটির পিছনে একাধিক ব্যক্তি কাজ করে। সে আরো স্বীকার করে যে এই চক্রের মূল নিয়ন্ত্রক হল জনৈক জনাব আব্দুল আলিম ওয়াসিফ, বয়স হচ্ছে 28 বছর। সন্দেহজনক কার্যকলাপ যখন শনাক্ত হয়, তারা নিশ্চিত হন যে দোকানের মালিক আব্দুল আলিম ওয়াসিফ এটার সঙ্গে যুক্ত, তাকে আটক করা হয়। এদিকে সকালে ডিএমপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় 3টি বিদেশি পিস্তল, 60 রাউন্ড গুলি ও মাদক সহ 3 জনকে গ্রেপ্তারের তথ্য। বিভিন্ন ধরনের কাজের পাশাপাশি ডিবি জানায়, কদমতলী থানার শ্যামপুর এলাকায় ভাঙারি বাড়ির দক্ষিণ পাশে মাদকের সিন্ডিকেট গড়ে তোলা এই চক্রটির খবর পেয়েই গোয়েন্দা তৎপরতা বাড়ায় ডিবি। অভিযান চালিয়ে গ্রেফতার করে মাদক চক্রের মূল 3 হোতাকে। আমরা গতকাল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করি। আমার এডিসি এবং এসির নেতৃত্বে যৌথ 2টি দল যৌথভাবে অভিযান পরিচালনা করে। সেই স্থল থেকে আমরা জাহাঙ্গীর আলম টিটু, আব্দুর রাজ্জাক শানু এবং মামুন নামে 3 জন মাদক কারবারি এবং সন্ত্রাসীকে 3টি অস্ত্র সহ বিদেশি পিস্তল সহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। নির্বাচন সামনে রেখে এই অস্ত্রগুলো ভাড়া দেওয়া হয় কিনা ডিবি তা খতিয়ে দেখছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন ঘিরে বড় অনুষ্ঠান না করার সিদ্ধান্ত হয়েছে বলে জানালেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে বগুড়ায় আমরা বিএনপির পরিবারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও অসহায় প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। তারেক রহমান মানবতার দূত হয়ে বাংলাদেশের কল্যাণে কাজ করে চলছেন বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। সংগঠনের যিনি প্রধান পৃষ্ঠপোষক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি এর পৃষ্ঠপোষকতা দান করেন এবং তার যে মানবতার প্রতি আকুলতা এটা অভিভূত করেছে। আগামী পরশুদিন তার জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে খুব কড়া বার্তা দিয়েছেন বিএনপির মাধ্যমে, আমার মাধ্যমে, যে কেউ যেন কোনো আড়ম্বরপূর্ণ কোনো অনুষ্ঠান না করে, কেউ ঢাক ঢোল শহরত বাজিয়ে তার জন্মদিন পালন না করে। সংকটে পড়া 5 বেসরকারি ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। ব্যাংকের সাধারণ বিনিয়োগকারী শহীদুল ইসলামের পক্ষে ব্যারিস্টার মাসিব হোসাইন এই রিট দায়ের করেন। এতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। এর আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক, গ্লোবাল ইসলামিক ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামিক ব্যাংকে একীভূত করার প্রস্তাব অনুমোদন করে অন্তর্বর্তী সরকার। জার্মান ভিত্তিক বহুজাতিক সিমেন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান হাইডেকবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশের বাজারে আনছে সিমেন্টের দুটি নতুন ক্যাটাগরি, রুবি পিসিসি ম্যাক্স ও রুবি এসআরসি নামের নতুন ব্র্যান্ড দুটি উন্নত গবেষণা, আন্তর্জাতিক মানের কাঁচামাল ও সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি হয়েছে। নির্মাতা প্রতিষ্ঠানটির আশা, তাদের উদ্ভাবিত পণ্য বাংলাদেশের নির্মাণ শিল্পে উদ্ভাবন ও দক্ষতার নতুন মানদণ্ড স্থাপন করবে। রাজধানীর একটি হোটেলে নতুন পণ্য দুটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে হাইডেকবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক টরেন্স অনকিয়ান হক উপস্থিত ছিলেন। সাত বছর পর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সফরে অগ্রাধিকার পাচ্ছে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি, মার্কিন পারমাণবিক প্রযুক্তি, সৌদি আরবের স্থানত্বের আলোচনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় দুই দেশের যৌথ সহযোগিতা। অন্যদিকে ট্রাম্প চান সৌদি আরব যেন ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। ইতোমধ্যেই সৌদি আরবের কাছে F-35 যুদ্ধ বিমান বিক্রি করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খেলার খবর, ফুটবল। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে রাত 8টায় শুরু হবে খেলা। জয়হীন দু দলেরই নেই মূল পর্বে কোয়ালিফাই করার কোনো সুযোগ। তবে দক্ষিণ এশিয়ায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের লক্ষ্যে এবং সকল টিকিট বিক্রি হওয়ায় এই ম্যাচ হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আরও জানাচ্ছেন মুদাসসির আলী। এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করার শেষ সুযোগ হচ্ছে বাছাই পর্বের তৃতীয় রাউন্ড, যেখানে গ্রুপ সিতে আছে বাংলাদেশ, ভারত, হংকং, চায়না ও সিঙ্গাপুর। এই রাউন্ডে প্রথমে ভারতের আমন্ত্রণে খেলে গোলশূন্য ড্র, এরপর দেশের মাটিতে সিঙ্গাপুর ও হংকং চায়নার কাছে হার এবং সবশেষ ফের হংকং চায়নার আমন্ত্রণে খেলে 1-1 গোলে ড্র করে মূল পর্বে কোয়ালিফাইয়ের আশা শেষ বাংলাদেশের। জয়হীন ভারতেরও নেই কোনো আশা, শুধু গোল ব্যবধানে বাংলাদেশ এগিয়ে থাকায় গ্রুপ সির পয়েন্ট টেবিলের তলানিতে ব্লু টাইগাররা। মূল পর্বের আশা না থাকলেও দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের ইমেজ এবং ফিফা র্যাঙ্কিংয়ে পিছিয়ে না পড়ার জন্যই এই ম্যাচ হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ। এছাড়াও বিগত 22 বছর ধরে ভারত হারেনি বাংলাদেশের কাছে। শক্তিমত্তা বাড়াতে বাংলাদেশ দলে যোগ দিয়েছেন হামজা, সমিত, মিচেল কিউবা। তবে ব্লু টাইগারদের বিপক্ষে মাঠে নামার আগে গত 13ই নভেম্বর এই জাতীয় স্টেডিয়ামে নেপালের সঙ্গে প্রীতি ম্যাচে ড্র করে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। অন্যদিকে ভারত শিবিরে যোগ দিয়েছেন রায়ান উইলিয়ামস। তবে এবারে দলে নেই সুনীল ছেত্রী। এদিকে ফুটবল ভক্তরা এই লড়াইকে ঘিরে বেশ আগ্রহী। এই ম্যাচ দেখতে 3-4 মিনিটে সব বিক্রি হয়ে যায় জাতীয় স্টেডিয়ামে সাধারণ গ্যালারির 18,300 টিকিট। এবার দেখবার পালা কে কাকে করতে পারে বধ। 22 বছর ধরে ব্লু টাইগারদের বিপক্ষে জয়ের খরা কাটাতে পারবে কি বাংলাদেশ? এর উত্তর অবশ্যই মিলবে মাঠে। মুদাসসির আলী, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার।
গণভোটের বিষয়ে এখনও নির্দেশনা পায়নি কমিশন, জানালেন ইসি সচিব। জাতীয় নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। নির্বাচন ঘিরে আনসারদের জন্য 17,000 শটগান কিনবে সরকার। 40,000 থেকে কমানো হচ্ছে বডি ক্যামেরার সংখ্যা। হাসিনা কামালের মৃত্যুদণ্ড কার্যকরে ইন্টারপোলে পরোয়ানা পাঠানো হবে বলছে প্রসিকিউশন। 1 মাসের মধ্যে আপিলের সুযোগ থাকছে আসামিদের। এবং পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি স্বজনদের। ঘটনা উদ্ঘাটনে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।